আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 6-2-2024 ডিএচএমএস প্রথম বর্ষের বায়োলজি ক্লাসের আজকের নির্ধারিত টপিক কলাসমূহের প্রাথমিক ধারণা এবং উদ্ভিদ কোষের কলা বা টিস্যু সিস্টেম। আমি আছি ডাক্তার মোহাম্মদ ফায়েকে নাম। আমি আজকে এই টপিক নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলবো, কিছু বিষয় আলোচনা করব। আপনারা যদি একটু মনোযোগ দিয়ে শুনেন, ইনশাআল্লাহ আপনারা খুব সহজভাবে বিষয়গুলো বুঝতে পারবেন। আচ্ছা, কলা আসলে কি? কলা বলতে আমরা কি বুঝি? কলাকে ইংরেজিতে বলা হয় টিস্যু, TISSUE, টিস্যু। তাহলে কলা বা টিস্যু বলতে আমরা কি বুঝি? আমরা জানি যে প্রত্যেকটা জীবের দেহ কিছু উপাদান দিয়ে তৈরি, এবং সেই উপাদানগুলোর একদম ক্ষুদ্রতম যে একক বা দেহ গঠনের যে মৌলিক একক সেগুলোকে বলা হয় কোষ বা সেল। এখন অনেকগুলো সেল যদি একই জায়গা থেকে উৎপন্ন হয় এবং একই রকম কাজ করে, সেটা সদৃশ আকার বিশিষ্ট হতে পারে বা বিসদৃশ আকার বিশিষ্ট হতে পারে। অর্থাৎ একই জায়গা থেকে উৎপন্ন সদৃশ বা বিসদৃশ আকার আকৃতি বিশিষ্ট কোষগুলো অবিচ্ছিন্ন এবং সুসংগঠিত হয়ে একই ধরনের কাজ করলে সেই কোষ সমষ্টিকে কলা বা টিস্যু বলে। আমি আবারও বলছি, একগুচ্ছ কোষ একই জায়গা থেকে যদি উৎপন্ন হয়, একই রকম যদি কাজ করে, তখন সেই কোষগুলোকে একসাথে বলা হবে কলা বা টিস্যু। আমার কথা কি বুঝাতে পারলাম? বুঝেছেন? জি স্যার, বুঝেছি। অর্থাৎ আমাদের যেমন ধরেন একটা ভবন কি দিয়ে তৈরি হয়? ইট দিয়ে তৈরি হয়। আমাদের দেহ আমরা যদি মানে ইটকে যদি ভবনের একক ধরি, আমাদের দেহ তৈরির মূল একক ধরবো আমরা কাকে? কোষকে। এখন কতগুলো কোষ শরীরের একই জায়গা থেকে তৈরি হবে, একই রকম কাজ করবে, তখন ওই কোষের সমষ্টিকে বলা হবে কলা বা টিস্যু। তাহলে কলা একই উৎস থেকে উৎপত্তি এবং একই আকৃতি বা ভিন্ন আকৃতি বিশিষ্ট হতে পারে, কোষগুচ্ছ থাকতে পারে সেখানে, এবং যখন নির্দিষ্ট জৈবনিক কাজ সম্পাদন করে একই জায়গা থেকে উৎপন্ন হয়ে, তখন ওই কোষ সমষ্টি এবং তাদের নিঃসৃত আন্তঃকোষীয় পদার্থ বা মাতৃকা বা ধাত্রই টিস্যু বা কলা। তার একটু জটিলভাবে বলা হয়েছে সংজ্ঞাটা। অন্যভাবে একই গঠন বিশিষ্ট একগুচ্ছ কোষ একত্রিত হয়ে যদি একই রকম কাজ করে এবং উৎপত্তি যদি অভিন্ন হয়, তাদের টিস্যু বলে। এখানে বিভিন্নভাবে আমরা টিস্যুকে সংজ্ঞায়িত করার একটা চেষ্টা করলাম। তাহলে এখানে দেখেন, আমরা এই স্লাইডটা একটু পড়ি। একই উৎস থেকে সৃষ্ট একই ধরনের কাজ সম্পন্নকারী সমধর্মী একটি অবিচ্ছিন্ন কোষ গুচ্ছকে বলা হয় টিস্যু। উৎপত্তিগতভাবে একই প্রকার অথবা একাধিক ধরনের কিছু কোষ সমষ্টি যারা একই স্থানে অবস্থান করে একটি সাধারণ কাজে নিয়োজিত থাকে, তাদেরকে টিস্যু বা কলা বলা হয়। এখন আমরা যদি টিস্যু বা কলার ক্লাসিফিকেশন যদি করি, প্রকারভেদগুলো যদি আমরা দেখি, কলার গঠন, কলার সংখ্যা, বৈশিষ্ট্য, মাতৃকার পরিমাণ, এগুলোর উপর ভিত্তি করে আমরা টিস্যুকে 4 ভাগে ভাগ করতে পারি। প্রথমত হলো ইপিথেলিয়াল টিস্যু, সহজ বাংলায় হলো আবরণী কলা। কানেকটিভ টিস্যু, এটিকে বলা হয় যোজক কলা। মাসকুলার টিস্যু, এটিকে বাংলায় বলা হয় পেশি কলা। নার্ভাস টিস্যু, এটিকে বাংলায় বলা হয় স্নায়ু কলা। তাহলে আমরা টোটাল কয় ধরনের কলা পেলাম? তো আপনারা যদি একটু আপনাদের মাইক অন করে যদি বলেন আমার সাথে সাথে, কয় ধরনের কলা পেলাম আমরা? 4 ধরনের। কি কি একটু স্লাইডটা দেখে যদি বলেন। আবরণী কলা, যোজক কলা, পেশি কলা, স্নায়ু কলা। স্নায়ু কলা। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। তাহলে এখন আমরা যদি উদ্ভিদ কলার দিকে যদি আমরা দেখি, তাহলে আমরা 2 ধরনের কলা দেখি। একটা হলো স্থায়ী কলা, আরেকটা হলো ভাজক কলা। অর্থাৎ স্থায়ী টিস্যু বা পার্মানেন্ট টিস্যু, আরেকটা হলো কি মেরিস্টেমেটিক টিস্যু বা ভাজক কলা। প্রথমে আসেন, স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য যদি আমরা দেখি, আমরা দেখব যে স্থায়ী টিস্যু বিভাজনে সক্ষম নয় এবং এর উৎপত্তি হচ্ছে ভাজক টিস্যু থেকে। স্থায়ী টিস্যু বিভাজনে সক্ষম নয়, অর্থাৎ আমরা যে সেল ডিভিশন পড়েছিলাম বিগত ক্লাসে, কোষ বিভাজন, যদিও বা আজকের রুটিনে সেল বিভাজনের কথা বলা হয়েছে, কিন্তু আমরা এটা গত ক্লাসে আমাদের শেষ হয়ে গেছে, আমরা নতুন টপিক শুরু করেছি আজকে। তো এই যে সেল ডিভিশনের কথা বললাম, এই সেল ডিভিশন কিন্তু স্থায়ী টিস্যুগুলোতে হয় না।
এরা বিভাজনে সক্ষম নয় এবং এদের উৎপত্তি ঘটে ভাজক টিস্যু থেকে। স্থায়ী টিস্যুর মধ্যে আবার 3টা ক্যাটাগরি আছে। স্থায়ী টিস্যুর মধ্যে আমরা 3টা শ্রেণী বিভাগ আমরা পাই। একটা হলো সরল টিস্যু, একটা হলো জটিল টিস্যু, আর একটা হলো নিঃস্রাবী বা ক্ষরণকারী টিস্যু। তাহলে আমরা উদ্ভিদ কলাকে কয় ভাগে ভাগ করতে পারি? 2 ভাগে। একটা হলো স্থায়ী কলা, আর একটা হলো ভাজক কলা। স্থায়ী কলাকে আমরা তিন ভাবে ভাগ করতে পারি। স্থায়ী কলা মূলত বিভাজনে সক্ষম নয়, এটিকে আমরা 3 ভাগে ভাগ করি। একটি হলো সরল টিস্যু, আরেকটি হলো জটিল টিস্যু, আরেকটি হলো নিঃস্রাবী বা ক্ষরণকারী টিস্যু। আচ্ছা, এটা হলো আমাদের আহ, ভাজক টিস্যু। এটা হলো ভাজক টিস্যু। আর আমরা যদি সরল টিস্যুর দিকে যদি আমরা যাই, আচ্ছা আমরা ক্লাসটা আরেকটু আমরা দেখি। প্রথমত উদ্ভিদ কলাকে 2 ভাগে ভাগ করা হচ্ছে, একটা হলো স্থায়ী টিস্যু আর একটা হলো ভাজক টিস্যু। এখন ভাজক টিস্যু আমরা পরে আলোচনা করব। প্রথমে আমরা এই দুইটার মধ্যে প্রথমে আমরা স্থায়ী টিস্যু নিয়ে আলোচনা করব। স্থায়ী টিস্যুর মধ্যে আমরা 3টা ক্যাটাগরি পাই, একটা সরল, একটা জটিল, একটা নিঃস্রাবী বা ক্ষরণকারী টিস্যু। এই 3টার মধ্যে প্রথমটা হচ্ছে সরল টিস্যু। তাহলে এখন আমরা সরল টিস্যু নিয়ে আলোচনা করব। সরল টিস্যু আমরা 3টা ক্যাটাগরি পাই। কি কি পাই? একটা হলো প্যারেনকাইমা, একটা কোলেনকাইমা, আর একটা হলো স্ক্লেরেনকাইমা। আচ্ছা, স্থায়ী টিস্যুর একটু বিবরণটা একটু বলি। বলা হচ্ছে যে স্থায়ী টিস্যুর প্রত্যেকটা কোষ আকার, আকৃতি, গঠনের দিক থেকে একই রকম। অর্থাৎ আমরা এভাবে সংজ্ঞায়িত করতে পারি যে স্থায়ী টিস্যুর প্রতিটি কোষ আকার, আকৃতি ও গঠনের দিক থেকে অভিন্ন, তাকে সরল টিস্যু বলে। কোষের প্রকৃতির উপর ভিত্তি করে সরল টিস্যুকে 3টা ভাগে ভাগ করা হয়েছে: প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং কি স্ক্লেরেনকাইমা। এই 3টা শ্রেণীতে ভাগ করা হয়েছে সরল টিস্যুকে। এখন যদি আমরা প্রত্যেকটা টিস্যুর বিবরণ যদি আমরা দেখি, প্যারেনকাইমা টিস্যুর ক্ষেত্রে বলা হচ্ছে যেসব স্থায়ী টিস্যু সেলুলোজ নির্মিত পাতলা কোষ প্রাচীর যুক্ত সজীব কোষ সমন্বয়ে গঠিত হয়, তাকে প্যারেনকাইমা টিস্যু বলে। অর্থাৎ প্যারেনকাইমা টিস্যু হচ্ছে এক ধরনের স্থায়ী টিস্যু এবং এই প্যারেনকাইমা টিস্যু গুলো সেলুলোজ দিয়ে তৈরি। এরপর হচ্ছে আমাদের কোলেনকাইমা। তাহলে কোলেনকাইমার ক্ষেত্রে বলা হচ্ছে যে সরল স্থায়ী টিস্যু অসমান কোষ প্রাচীর যুক্ত সজীব কোষ দ্বারা গঠিত, সেটাই হচ্ছে কোলেনকাইমা টিস্যু। আর স্ক্লেরেনকাইমার ক্ষেত্রে বলা হচ্ছে প্রোটোপ্লাজম থাকবে না, লিগনিন যুক্ত থাকবে এবং যান্ত্রিক কাজের জন্য নির্দিষ্ট কোষ দিয়ে গঠিত টিস্যুকে স্ক্লেরেনকাইমা টিস্যু বলা হবে। আমরা যদি একটু ছবিতে দেখি প্যারেনকাইমা টিস্যু, এগুলোর প্রত্যেকটার চিত্র আঁকা শিখবেন, কারণ পরীক্ষার মধ্যে দেখা যাবে যে এই ধরনের ছবি সহ কিন্তু আপনাদের অ্যান্সার করতে হবে। বায়োলজির প্রতিটা টপিক কিন্তু ছবি সহ অ্যান্সার করতে হয়, কারণ ছবিতে মোটামুটি অর্ধেক মার্কস থাকে অনেক সময়। যদি একটা প্রশ্ন যদি দেখবেন 6 মার্ক থাকে, হয়তো ছবি আঁকলে 2 থেকে 3 নাম্বার দিবে, আর বর্ণনা দিলে বাকি 3 নাম্বার দিবে। তাহলে আপনারা ছবিটা শিখবেন এবং ছবি দেখে দেখে আপনারা বর্ণনাগুলো পরীক্ষার খাতায় অ্যান্সার করবেন। এরপরে দেখেন কোলেনকাইমা টিস্যু দেখতে অনেকটা এরকম। এখানে পুরো প্রাচীর কোণ থাকে, নিউক্লিয়াস থাকে, সাইটোপ্লাজম থাকে। ড্রয়িং গুলো অনেক সহজ, কিন্তু খুব কঠিন না। এরপর দেখেন পুরো কোষ প্রাচীর যুক্ত এখানে প্রস্থচ্ছেদ করা হয়েছে স্ক্লেরেনকাইমা টিস্যুকে। তাহলে এরপর আসেন হচ্ছে জটিল টিস্যু। জটিল টিস্যু, আচ্ছা আমরা একটু ব্যাকে চলে যাই। তাহলে আমরা আমরা উদ্ভিদ কলার মধ্যে কয়টা কলা পেলাম? একটা হলো স্থায়ী কলা, একটা ভাজক কলা। স্থায়ী কলার মধ্যে আমরা কয়টা ক্যাটাগরি পেলাম? একটা সরল টিস্যু, একটা জটিল টিস্যু, একটা নিঃস্রাবী টিস্যু। তাহলে আমরা সরল টিস্যুর আলোচনা শেষ করছি। এরপর এখন আমরা যাব জটিল টিস্যুতে। সরল টিস্যুতে কয়টা ক্লাস পেলাম? প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। আর আমরা যদি জটিল টিস্যুতে যদি যাই, জটিল টিস্যু কাকে বলে? বলা হচ্ছে যে স্থায়ী টিস্যু একাধিক ধরনের কোষ দিয়ে তৈরি, সম্মিলিতভাবে একই ধরনের কাজ সম্পন্ন করে, তাকে জটিল কলা বলে। অর্থাৎ একাধিক প্রকার কোষ থাকবে, ঠিক আছে, কিন্তু একই ধরনের কাজ করবে, জটিল কলা। কাজ, অবস্থান, গঠন অনুযায়ী জটিল কলাকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হলো জাইলেম কলা আর একটা হলো ফ্লোয়েম কলা। জাইলেম টিস্যু এবং ফ্লোয়েম টিস্যু, আমরা আলাদা আলাদা করে একটু জাইলেম টিস্যু এবং ফ্লোয়েম টিস্যু নিয়ে একটু দেখি। জাইলেম শব্দের উদ্ভব হয়েছে গ্রিক শব্দ জাইলোস থেকে, যেটার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে উড, বাংলায় যাকে বলা হয় কাঠ। বিজ্ঞানী নাগালি 1858 সালে এই শব্দের প্রচলন করেন। কাঠ তথা জাইলেমই হলো
উদ্ভিদের দৃঢ়তা প্রদানকারী অন্যতম প্রধান অংশ। বিভিন্ন কাজকর্মে যে কাঠ পাওয়া যায় তাকে সেকেন্ডারি জাইলেম বলে। জাইলেমের উপাদানগুলো কি? একাধিক প্রকার উপাদান নিয়ে গঠিত বলে জাইলেম একটি জটিল কলা, এবং 4 ধরনের উপাদান নিয়ে জাইলেম কলাগুলো তো তৈরি হয়। একটা হলো ট্রাকিড, একটা ভেসেল, একটা জাইলেম ফাইবার বা উড ফাইবার, আর একটা হলো জাইলেম প্যারেনকাইমা। ফ্লোয়েম টিস্যু কাজ ও জন্মসূত্রে অভিন্ন কিন্তু আকৃতি ও প্রকৃতিতে ভিন্ন যে টিস্যু সমষ্টি নিয়ে উৎপাদিত খাদ্য সামগ্রীকে উদ্ভিদ দেহের বিভিন্ন অঞ্চলে সংবহনের দায়িত্ব পালন করে সেই টিস্যু সমষ্টিকে ফ্লোয়েম টিস্যু বলে। তাহলে আমরা 2টা টিস্যু পেলাম। জটিল টিস্যুর মধ্যে আমরা 2 ধরনের টিস্যু পাচ্ছি, একটা জাইলেম আর একটা হলো ফ্লোয়েম। তাহলে জাইলেমের কাজটা কি? জাইলেমের কাজ হচ্ছে কাঠ বা উদ্ভিদের দৃঢ়তা প্রদানকারীর অন্যতম একটা অংশ হচ্ছে জাইলেম টিস্যু। বিভিন্ন কাজকর্মে যে কাঠ পাওয়া যায় সেটা হলো সেকেন্ডারি জাইলেম। তাহলে এখানে কি কি থাকে বললাম? ট্রাকিড, ভেসেল, জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা। তাহলে আরেকটা উপাদান কি? ফ্লোয়েম টিস্যু। ফ্লোয়েম টিস্যু হচ্ছে কাজ এবং জন্মসূত্রে অভিন্ন কিন্তু আকৃতি ও প্রকৃতিতে ভিন্ন, এবং এবং বলা হচ্ছে যে এগুলো উৎপাদিত খাদ্য সামগ্রীকে উদ্ভিদ দেহের বিভিন্ন জায়গায় সংবহন করার দায়িত্ব পালন করে। আমাদের নেক্সট হচ্ছে ক্ষরণকারী টিস্যু। আমরা একটু ব্যাকে যাই, কারণ অনেকে হয়তো নতুন আছেন, যারা এগুলো হয়তো পূর্বে আপনারা মানে বায়োলজির স্টুডেন্ট যদি না হন, বুঝতে একটু সমস্যা হতে পারে। আমরা স্থায়ী টিস্যুর কয়টা ক্লাস পড়েছিলাম? 3টা ক্লাস। একটা হচ্ছে সরল টিস্যু, একটা জটিল টিস্যু, আর একটা হলো নিঃস্রাবী টিস্যু। আমরা প্রথমে সরল টিস্যু নিয়ে পড়ে ফেললাম, এরপর আমরা পড়লাম জটিল টিস্যু নিয়ে। এখন আমরা পড়বো নিঃস্রাবী বা ক্ষরণকারী টিস্যু নিয়ে, অর্থাৎ স্থায়ী কলার সর্বশেষ যে ভাগটা নিঃস্রাবী বা ক্ষরণকারী টিস্যু, সেটা নিয়ে এখন আমরা আলোচনা করব। আমরা ক্ষরণকারী টিস্যুর ক্ষেত্রে যদি আমরা দেখি যে ক্লোরোফিল, মধু, তারপর হচ্ছে কি আমাদের এই গদ, গদ বলা হয়, বা এই রেজিন, রেজিন মানে এক ধরনের ওই আঠা জাতীয় রেজিন, এগুলো হলো এই টিস্যু নিঃসৃত বা ক্ষরিত হয়। এগুলো হলো ক্ষরণকারী টিস্যু। এগুলো উদ্ভিদ থেকে ক্ষরণ হয়, এই জন্য এগুলো হচ্ছে ক্ষরণকারী টিস্যু বা সিক্রেটরি টিস্যু বলা যায় এগুলোকে। আচ্ছা, আমাদের সর্বশেষ যে টিস্যু নিয়ে আজকে বলবো সেটা হচ্ছে ভাজক টিস্যু। যে টিস্যুর কোষগুলো বারবার বিভক্ত হয় ফলে উদ্ভিদের বৃদ্ধি হয় তাকে আমরা কি বলবো? ভাজক টিস্যু বলবো। আমি আবার বলছি, যে টিস্যুর কোষগুলো বারবার বিভক্ত হয় ফলে উদ্ভিদের বৃদ্ধি হয়, যে টিস্যুর কোষগুলো বারবার বিভক্ত হয় ফলে উদ্ভিদের বৃদ্ধি হয় তাকে ভাজক টিস্যু বলে। অর্থাৎ উদ্ভিদ যে একটা ছোট্ট চারা গাছ, সে চারা গাছটা আস্তে আস্তে বিশাল মহির হয়ে বিশাল বৃক্ষে পরিণত হচ্ছে। তাহলে এখানে এমন কি ঘটনা ঘটছে যে কারণে একটা ছোট্ট উদ্ভিদ একসময় বিশাল আকার ধারণ করছে? সেখানে সেল ডিভিশন বা কোষ বিভাজন হচ্ছে। এই যে কোষ বিভাজন হচ্ছে, এটা মূলত হচ্ছে ভাজক টিস্যুর মধ্যে। ক্লিয়ার? আমার স্লাইড কি দেখা যায়? জি স্যার, দেখা যায়। আচ্ছা, এখন এই আমাদের ভাজক টিস্যু বা ভাজক কলা দেখতে অনেকটা এরকম। একদম ড্রয়িং গুলো একদম সহজ, একদম সহজ। এভাবে আপনারা খুব খুব এঁকে খুব ইজি ভাবে এটা আপনারা ড্রয়িং করতে পারেন। এখানে ভাজক কলা বা মেরিস্টেম অনেকটা এই ধরনের। ভাজক কলা উদ্ভিদের দেখবেন খুব দ্রুত বৃদ্ধি হয় অনেক সময় অনেক উদ্ভিদ। এই যে বৃদ্ধির কাজটা হয়, যে যে টিস্যু বিভাজন যে জায়গাটাতে হয়, সেগুলো হচ্ছে ভাজক টিস্যু। তো মোটামুটি আজকের স্লাইড মোটামুটি এতটুকুই, এখানে আর বিশেষ কিছু নাই। তারপরে যদি আমরা একটু রিভাইজ করি বিষয়গুলো, আরেকটু যদি সহজ করে বলি, আরেকটু রিভাইজ করলে মনে হয় ভালো হয়। আচ্ছা, টিস্যু বলতে আমরা কি বুঝি মূলত? বলতে পারবেন কেউ একজন? টিস্যু বলতে আমরা কি বুঝি? কোষ। আমি আবারও বলবো। হ্যাঁ বলেন, হ্যাঁ টিস্যু মানে? কোষ। হ্যাঁ শুরু করেন। জি স্যার, একই স্থান থেকে উৎপন্ন সদৃশ্য বা বিসদৃশ্য আকার আকৃতি বিশিষ্ট যে কোষসমূহ অবিচ্ছিন্ন বা সুসংগঠিত হয়ে হয়ে একই ধরনের কাজ সম্পন্ন করে সেই কোষ সমষ্টিকে কলা বা টিস্যু বলে। অর্থাৎ কতগুলো কোষ একই জায়গা থেকে উৎপন্ন হবে, তাই না?
জি স্যার। একই জায়গা থেকে উৎপন্ন হবে এবং কি করবে, একই রকম কাজ করবে। যেমন একটা উদাহরণ দিই, আমাদের জীবের মধ্যে যে কোষগুলো, এগুলো কোথায় উৎপন্ন হয়? জীবের মধ্যেই তো উৎপন্ন হয় জি স্যার। এবং একই রকম কাজ করে। কিসের কাজ করে? স্বাদ নেওয়ার কাজ করে। তো আমাদের চোখের মধ্যে যে কোষগুলো আছে, এগুলো উৎপন্ন কোন জায়গা থেকে হয়? আমাদের চোখ থেকেই হয় এবং এগুলো দেখার কাজ করে। মানে একই জায়গায় উৎপন্ন একগুচ্ছ কোষ যখন একই রকম কাজ করবে, তখন সেই কোষগুলোকে বলা হবে টিস্যু। নিজের ভাষায় লেখেন, কোনো সমস্যা নাই। তাহলে আমরা কলার গঠন, কলার সংখ্যা, মাতৃকার পরিমাণ, বৈশিষ্ট্য এগুলোর উপর ভিত্তি করে প্রাণী কলাকে কয় ভাগে ভাগ করতে পারবো? 4 ভাবে। একটা হলো আবরণী কলা, একটা যোজক কলা, একটা পেশী কলা, আর একটা হলো স্নায়ু কলা। আর উদ্ভিদের ক্ষেত্রে আমরা কয় ধরনের কলা পাচ্ছি? 2 ধরনের কলা পাচ্ছি। একটা হলো পার্মানেন্ট টিস্যু বা স্থায়ী কলা, আর একটা হচ্ছে কি মেরিস্টেমেটিক টিস্যু বা ভাজক কলা। তাহলে আমরা এই 2 ধরনের কলা পাচ্ছি। আমরা যদি ভাজক কলার বৈশিষ্ট্য যদি আমরা দেখি, প্রথমে আসি স্থায়ী কলা। স্থায়ী কলার বৈশিষ্ট্য যদি দেখি, স্থায়ী কলাগুলা হচ্ছে বিভাজন ক্ষমতাহীন। স্থায়ী ক্ষমতা স্থায়ী কলা হচ্ছে বিভাজন ক্ষমতাহীন, কোষগুলো পূর্ণভাবে বিকশিত এবং সঠিক আকৃতিপ্রাপ্ত, কোষ প্রাচীর অপেক্ষাকৃত পুরু, নিউক্লিয়াস অপেক্ষাকৃত ছোট, সাইটোপ্লাজম কম। আমরা কিন্তু নিউক্লিয়াস, সাইটোপ্লাজম এগুলো আমাদের প্রথম, ফার্স্ট, সেকেন্ড, থার্ড ক্লাসগুলোতে প্রচুর আলোচনা করেছি। আশা করি বুঝতে সমস্যা হবে না। সাধারণত কোষে কোষ গহ্বর থাকে। কোষ গহ্বর থাকে সাধারণত স্থায়ী টিস্যুর মধ্যে, আর কোষগুলোর মাঝে আন্তঃকোষীয় ফাঁক থাকতে পারে। আর স্থায়ী কলার বা মেরিস্টেমেটিক টিস্যুর আমরা বৈশিষ্ট্য যদি দেখি, আমরা কি দেখি? কোষগুলো বিভাজন ক্ষমতা সম্পন্ন, কোষগুলো স্যার সাধারণত স্লাইড চেঞ্জ আয়তাকার। হচ্ছে না, জি, স্লাইড চেঞ্জ হচ্ছে না। না স্লাইড ওই চেঞ্জ করতেছি না আপাতত। স্লাইড এতটুকুই। স্লাইড যেগুলো দেখানোর এগুলো দেখানো শেষ আর কি। হ্যাঁ, জি আপাতত স্যার। আর স্লাইড হবে না, হয়তো আমি আর আমরা যখন আলোচনা শেষ করবো হয়তো পরবর্তী স্লাইডে আসবে আর কি। আচ্ছা, ভাজক টিস্যুর ক্ষেত্রে আমরা কি বৈশিষ্ট্য পাই? ভাজক টিস্যুগুলো বিভাজন ক্ষমতা সম্পন্ন, ভাজক কোষগুলো আয়তাকার বা ডিম্বাকার, ভাজক টিস্যুর যে কোষ প্রাচীর এগুলো সেলুলোজ দিয়ে তৈরি এবং পাতলা, কোষের নিউক্লিয়াস খুব একটা বড় হয় এবং সাইটোপ্লাজম ঘন হয় এবং এদের কোষে কোষ গহ্বর থাকে না। তাহলে আমরা যদি দুইটার মধ্যে যদি আমরা পার্থক্য করি, স্থায়ী কলার মধ্যে আমরা কি পাই? স্থায়ী কলার কোষগুলো হচ্ছে বিভাজন ক্ষমতাহীন। ভাজক কলার মধ্যে আমরা কি পাই? ভাজক কলার কোষগুলো হচ্ছে বিভাজন ক্ষমতা সম্পন্ন। আচ্ছা, ভাজক স্থায়ী টিস্যুর কোষ প্রাচীর একটু কি হয়? পুরু হয়, পুরু মানে মোটা হয়। আর ভাজক কলার কোষ প্রাচীর হয় কি সেলুলোজ নির্মিত, পাতলা। তারপর স্থায়ী টিস্যুতে নিউক্লিয়াস ছোট থাকে, সাইটোপ্লাজম কম থাকে। ভাজক টিস্যুতে নিউক্লিয়াস বড় থাকে, সাইটোপ্লাজম ঘন থাকে মানে একটু বেশি থাকে। স্থায়ী টিস্যুতে কোষ গহ্বর থাকে, আর ভাজক টিস্যুতে সাধারণত কোষ গহ্বর থাকে না। তাহলে আমরা পার্থক্যগুলো এভাবে আমরা করতে পারি। আচ্ছা, আমার মনে হয় দুইটার তফাৎটা এখানে আমরা যদি একটু এন্ট্রি দিই মনে হয় ভালো হয়। আর যদি সময় সুযোগ থাকে আজকে আমি ড্রয়িং গুলাও দেখাই দিব ইনশাল্লাহ। আচ্ছা, আমরা এখানে দুইটা ভাগ করি। আমরা দুইটা ভাগে নিই এটাকে। আমরা এটাকে নিই, ঠিক আছে? কতটুকু দেখা যাবে তো জানি না। আমরা এক পাশে রাখি হচ্ছে স্থায়ী টিস্যু, আর এক পাশে রাখি আমরা ভাজক টিস্যু। স্থায়ী টিস্যু আমাদের এনাদার হ্যান্ডে হচ্ছে, দেখা যাচ্ছে আমি যে লিখছি আপনারা দেখতে পাচ্ছেন? স্থায়ী টিস্যু, আরেক পাশে হলো ভাজক টিস্যু। দেখা যাচ্ছে তো না? দেখেন আমরা কি করলাম, এখানে দুই পাশে আমরা দুইটা টিস্যুর নাম লিখলাম। এক পাশে লিখলাম, আমার বাম পাশে লিখলাম হলো স্থায়ী টিস্যু, আর ডান পাশে লিখলাম কি ভাজক টিস্যু। এটা একটু মাঝখানে করে দিই। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা দুইটার পার্থক্য বা দুইটার বৈশিষ্ট্য পাশাপাশি বসালে কিন্তু এটার পার্থক্য চলে আসবে। প্রথমে আসেন, আমরা স্থায়ী টিস্যুর ক্ষেত্রে আমরা যদি, হ্যাঁ, 1 নম্বর বৈশিষ্ট্য যদি আমরা ধরি, প্রথম বৈশিষ্ট্য যদি ধরি, এরা কি কোষগুলো বিভাজন ক্ষমতাহীন। আমরা একটু শর্ট করে লিখি, কোষগুলো, স্থায়ী টিস্যুর কোষগুলো বিভাজন ক্ষমতাহীন। আপনারাও নোট করে নিতে পারেন, বিভাজন ক্ষমতাহীন। অর্থাৎ এদের মধ্যে
কি হয় না, সেল ডিভিশন। ভাজক টিস্যুতে আমরা লিখবো কোষগুলো বিভাজন ক্ষমতা সম্পন্ন। কোষগুলো আপনারাও একটু আপনাদের নোট খাতায় একটু লিখে ফেলেন, কোষগুলো বিভাজন ক্ষমতা সম্পন্ন। তাহলে দেখেন আমরা একটা পার্থক্য পেয়ে গেলাম। আমরা স্থায়ী টিস্যুর ক্ষেত্রে কি পেলাম, কোষগুলো বিভাজন ক্ষমতাহীন। ভাজক টিস্যুর ক্ষেত্রে কি পেলাম, কোষগুলো বিভাজন ক্ষমতা সম্পন্ন। আচ্ছা, এখন আসেন স্থায়ী টিস্যুর ক্ষেত্রে আমরা 2 নম্বর বৈশিষ্ট্য লিখি। দুই নম্বর বৈশিষ্ট্য যদি লিখি, স্থায়ী টিস্যুর ক্ষেত্রে কোষগুলো বিকশিত এবং সঠিক আকৃতিযুক্ত। কোষগুলো বিকশিত এবং সঠিক আকৃতিযুক্ত। আমার কথা কি শোনা যাচ্ছে? একটু কাইন্ডলি বলবেন। জি স্যার, স্পষ্ট শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এরপর দেখেন, তাহলে আমরা স্থায়ী টিস্যুর ক্ষেত্রে কি পেলাম, কোষগুলো বিকশিত এবং সঠিক আকৃতিযুক্ত। আর ভাজক টিস্যুর ক্ষেত্রে আমরা লিখবো কোষগুলো সাধারণত আয়তাকার বা ডিম্বাকার। সংক্ষেপে লিখি, কোষগুলো আয়তাকার বা ডিম্বাকার। কোষগুলো আয়তাকার বা ডিম্বাকার। আচ্ছা আচ্ছা, আমরা ভাজক টিস্যুর 3 নম্বর বৈশিষ্ট্য আমরা লিখি, কোষ প্রাচীর সেলুলোজ দিয়ে তৈরি এবং পাতলা। কোষ প্রাচীর সেলুলোজ দিয়ে তৈরি, এটা হচ্ছে ভাজক টিস্যুর ক্ষেত্রে। সেলুলোজ দিয়ে তৈরি আর আমরা স্থায়ী টিস্যুর ক্ষেত্রে লিখবো হচ্ছে কোষ প্রাচীর কিছুটা মোটা বা পুরু। কোষ প্রাচীর মোটা বা পুরু। কোষ প্রাচীর সাধারণত কি হয়, পুরু। আচ্ছা, সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে নিউক্লিয়াস ছোট, সাইটোপ্লাজম কম থাকে। নিউক্লিয়াস ছোট এবং সাইটোপ্লাজম ছোট এবং সাইটোপ্লাজম বিভাজন ক্ষমতাহীন। হ্যাঁ, সাইটোপ্লাজম কম, সংক্ষেপে লিখলাম। আর এখানে কি অবস্থা, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের বিপরীত। আপনি যদি দেখেন একটা টিস্যুর বৈশিষ্ট্য শিখেন, এর বিপরীত কথাগুলো হচ্ছে অন্য টিস্যুর, মানে ভাজক টিস্যুর যে যে কথাগুলা, স্থায়ী টিস্যুর ঠিক তার বিপরীত কথাগুলা। বিভাজন ক্ষমতা সম্পন্ন। আবার হচ্ছে একটা বৈশিষ্ট্য, তাহলে হচ্ছে ওই মানে একটা টিস্যুর বৈশিষ্ট্য শিখেন, আপনি এর বিপরীত কথাগুলো লিখে আরেকটা টিস্যুর বৈশিষ্ট্য হয়ে যাবে, মানে একটা ডান হলে আরেকটা বাম। তাহলে এখানে স্থায়ী টিস্যুর নিউক্লিয়াস ছোট এবং সাইটোপ্লাজম কম বললাম। আর এদিকে ভাজক টিস্যুর ক্ষেত্রে কি হয়, ভাজক টিস্যুর নিউক্লিয়াস বড়, সাইটোপ্লাজম বেশি বা ঘন। নিউক্লিয়াস বড়, নিউক্লিয়াস বড় এবং সাইটোপ্লাজম ঘন। কোষগুলো আয়তাকার বা ডিম্বাকার। স্যার জি বলেন। স্যার এই নিউক্লিয়াসের ভিতরে কি সাইটোপ্লাজম থাকে? আচ্ছা, তাহলে তো আমাদের প্রিভিয়াস ক্লাসে ফিরে যেতে হবে। আপনি কি আমাদের আগের ক্লাসে ছিলেন না, আগের ক্লাসগুলোতে? আচ্ছা, আমি না, আমি বলছি। কোষগুলো আচ্ছা আয়তাকার আচ্ছা বা আচ্ছা, সমস্যা নেই, আমি একটু আপনাদের ছবি সহ দেখালে বুঝতে পারবেন, আমি একটু আলোচনা করবো, সমস্যা নেই, যেহেতু আমাদের সময় আছে, এখন অনেক সময় আমাদের, আমরা খুব স্লো ভাবে আগাই, তাই না? সমস্যা নেই।
দেখেন তাহলে আমাদের আমরা পার্থক্য পেয়ে গেলাম অনেকগুলা। ঠিক আছে, আমরা চাইলে আরো পার্থক্য অ্যাড করতে পারি, এখানে 5টা পার্থক্য অ্যাড করতে পারি, আরেকটা পার্থক্য আমরা বাড়ি বেরি ই করি। বিকশিত এবং সঠিক আকৃতি। আচ্ছা স্লাইডটা একটু আচ্ছা, এখানে আমাদের প্রশ্নটা কি কি আসলো, যে মানে সাইটোপ্লাজম কি নিউক্লিয়াসের ভিতরে থাকে? আচ্ছা, একটা কোষের ভিতরে অনেকগুলো দেখবেন জলীয় অংশ থাকে, তরল অংশ থাকে। ওই অংশের মধ্যে সাইটোপ্লাজমও থাকে, প্রোটোপ্লাজমও থাকে, এই নিউক্লিয়াসও থাকে। মানে একটা কোষের ভিতরে কিছু জলীয় অংশ থাকে, সেই অংশগুলোর মধ্যে কি থাকে? নিউক্লিয়াসও থাকে, সাইটোপ্লাজমও থাকে। এখন সেই কোষের মধ্য থেকে যদি নিউক্লিয়াসটুকু নিয়ে নিয়ে নেওয়া হয়, তাহলে যে অংশটুকু থাকবে সেটা হবে কি? প্রোটোপ্লাজম। বুঝাতে পারলাম? জি স্যার। আচ্ছা, প্রয়োজনে আমাদের প্রিভিয়াস স্লাইড আছে, সেখান থেকে দেখিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা, আমরা এটা একটু শেষ করি, আরেকটা বৈশিষ্ট্য দিয়ে আমরা শেষ করে দিই এটা। আমাদের 5 নম্বরে হচ্ছে এই এদের এই এটা কি? স্থায়ী টিস্যু। স্থায়ী টিস্যুর হচ্ছে এই কোষগুলোর মাঝে আন্তঃকোষীয় ফাঁক থাকতে পারে। আমরা আন্তঃকোষীয় ফাঁক থাকতে পারে লিখলে হয়ে যাবে। এখানে আন্তঃকোষীয় ফাঁক মানে কোষের মাঝখানে যে ফাঁক, সেটা সেটাকে বোঝানো হচ্ছে। তাহলে আন্তঃকোষীয় নিউক্লিয়াস ছোট এবং সাইটোপ্লাজম কম। আন্তঃকোষীয় ফাঁক থাকতে পারে। কোষ প্রাচীর পুরু। জি, এখানে আন্তঃকোষীয় ফাঁক থাকতে পারে। আর ভাজক টিস্যুর ক্ষেত্রে কি? ভাজক টিস্যুর ক্ষেত্রে কি হবে বলেন দেখি? একটা জানলে আন্তঃকোষীয় আরেকটা ফাঁক আমরা কিন্তু থাকে। বিপরীত কথা বললেই হয়ে যাবে আরেকটা। এটাতে যদি স্যার আন্তঃকোষীয় আন্তঃকোষীয় ফাঁক ফাঁক থাকে থাকে। স্থায়ী টিস্যুতে, ভাজক টিস্যুতে কি হবে? প্রাচীর স্যার আন্তঃকোষীয় ফাঁক থাকে না। হ্যাঁ, এই একই কথা আর কি, বিপরীত কথা। দেখেন, আপনারা শুধু একটার বৈশিষ্ট্য যদি শিখেন, বিপরীতটার বৈশিষ্ট্য শিখবেন। আন্তঃকোষীয় ফাঁক কোষ প্রাচীর সেলুলোজ থাকে না। এই এই গেল আমাদের পার্থক্য। সেলুলোজ আচ্ছা, কেউ একটু বৈশিষ্ট্যটা দেখে দেখে একটু পড়বেন, খাতায় যদি এন্ট্রি দেন দেখে দেখে পড়েন, আর নাহলে আমি এখান থেকে স্লাইড শেয়ার দিচ্ছি, আপনারা এখান থেকে দেখে বলতে পারবেন, সমস্যা নেই। স্লাইডটা শেয়ার দেন স্যার। দিচ্ছি। আচ্ছা, এই আমাদের লেখা শেষ। দেখেন, আমরা নিজেরাই তৈরি করে ফেললাম একটা স্লাইড। আচ্ছা, এক পাশে স্থায়ী টিস্যু, আরেক পাশে আচ্ছা, একটু করে দিই। ঠিক আছে, জি এখন বলেন। কোষ প্রাচীর সেলুলোজ। স্থায়ী টিস্যুর ক্ষেত্রে কোষগুলো কি? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। থাই টিস্যু এবং ভাজক টিস্যু। 1 নাম্বার, কোষগুলো বিভাজন ক্ষমতাহীন। জি, ভাজক টিস্যুর ক্ষেত্রে থাই টিস্যু। ভাজক টিস্যুর ক্ষেত্রে কোষগুলো বিভাজন ক্ষমতা সম্পন্ন। আচ্ছা স্থায়ী টিস্যু 2 নাম্বার, কোষগুলো বিকশিত এবং সঠিক আকৃতিযুক্ত। আচ্ছা ভাজক টিস্যুর ক্ষেত্রে কোষগুলো আয়তাকার বা ডিম্বাকার। আচ্ছা স্থায়ী টিস্যু কোষ প্রাচীর পুরু। ভাজক টিস্যু কোষ প্রাচীর সেলুলোজ দিয়ে তৈরি এবং পাতলা। আচ্ছা 4 নাম্বার, স্থায়ী টিস্যু নিউক্লিয়াস ছোট এবং সাইটোপ্লাজম কম। কম। ভাজক টিস্যু নিউক্লিয়াস বড় এবং সাইটোপ্লাজম ঘন। 5 নাম্বার, স্থায়ী টিস্যু আন্তঃকোষীয় ফাঁক থাকতে পারে। পারে। ভাজক টিস্যু আন্তঃকোষীয় ফাঁক থাকে না। ঠিক আছে, ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ, সুন্দর বলেছেন। আচ্ছা, আমরা একটু সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস এগুলোর অবস্থানগুলো একটু দেখাই আমি। তাহলে আমাদের আলোচনা করতে সুবিধা হবে, যেহেতু এই কথাগুলো বারবার আসতেছে। এখানে নিউক্লিয়াসের কথা আসলো এবং কার কথা আসলো? সাইটোপ্লাজমের কথা আসলো। আমরা আমরা প্রিভিয়াস ক্লাসের একটা স্লাইড একটু দেখাই আমাদের।
আমাদের এখন হচ্ছে মোট চতুর্থ ক্লাস আর কি, আমাদের উদ্ভিদ এবং প্রাণীর বর্ণনা। এখানে একটু দেখি আমরা। এই যে দেখেন, এই প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমটা কি আসলে? প্রোটোপ্লাজমটা হচ্ছে কোষের অভ্যন্তরে অর্ধস্বচ্ছ আঠালো জেলির মতো অর্ধতরল কলয়েডাল ধর্মী সজীব পদার্থ, এগুলো হচ্ছে প্রোটোপ্লাজম। আচ্ছা, তাহলে আমরা আরেকটা স্লাইড দেখি প্রোটোপ্লাজমের। তাহলে প্রোটোপ্লাজমের মধ্যে কি থাকে দেখেন, প্রোটোপ্লাজমে প্লাজমা পর্দা থাকে, সাইটোপ্লাজম থাকে এবং নিউক্লিয়াস থাকে। এই তিনটা জিনিস থাকে। এখন তাহলে প্রোটোপ্লাজমের মধ্যে কি কি থাকে? সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, প্লাজমা পর্দা থাকে। আচ্ছা, এখন প্রোটোপ্লাজমের মধ্য থেকে যদি নিউক্লিয়াসটাকে আমরা সরিয়ে নিই, আর কি থাকবে বলেন? প্রোটোপ্লাজমের মধ্যে তো সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস থাকে, এবার নিউক্লিয়াস নিয়ে নিলাম, আর কি থাকবে? স্যার সাইটোপ্লাজম এবং সাইটোপ্লাজমই প্লাজমা থাকবে। পর্দা প্লাজমা ঠিক মেমব্রেন। আছে, এখন ক্লিয়ার হয়ে গেছেন? জি স্যার। মানে একটা প্রোটোপ্লাজমের ভিতরে উদ্ভিদ কোষের মধ্যে থাকবে প্রোটোপ্লাজম। আবার প্রোটোপ্লাজম হচ্ছে দুইটা জিনিস নিয়ে তৈরি, একটা সাইটোপ্লাজম, একটা নিউক্লিয়াস, আর একটা প্লাজমা পদ্ধতি আছেই। এখন আমরা যদি এই প্রোটোপ্লাজম থেকে যদি আমরা আস্তে করে নিউক্লিয়াসটা সরাই নিই, আর কে থাকবে? শুধু সাইটোপ্লাজম থাকবে, সহজ হিসাব। সাইটোপ্লাজম। ঠিক আছে, এই যে এখানে দেখেন, এই চিত্রটা দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবেন। সাইটোপ্লাজম প্লাস নিউক্লিয়াস ইকুয়াল কি? প্রোটোপ্লাজম। আবার প্রোটোপ্লাজম থেকে মাইনাস হচ্ছে নিউক্লিয়াস, মানে নিউক্লিয়াসটা বাদ দিয়ে দিলে আর থাকবে সাইটোপ্লাজম। ঠিক আছে, এখন ক্লিয়ার? জি স্যার, একটা আরেকটার পরিপূরক। হ্যাঁ, জি স্যার। এই ঠিক আছে, আপনি আপনার ভাষায় বললেন, বুঝতে পেরেছেন আপনি, ধন্যবাদ আপনাকে। জি ঠিক আছে, স্যার। এই ধরনের যদি আপনারা কোনো বিষয় যদি না বুঝেন, আপনারা ফ্রিলি বলবেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি সহায়তা করার চেষ্টা করব, আমি বোঝানোর চেষ্টা করব সর্বোচ্চটুকু দিয়ে ইনশাল্লাহ। বিশেষ করে যারা প্রথম বর্ষে আছেন, আমি মনে করি তাদের চান্স বেশি। যারা অন্য ইয়ারে চলে গেছেন তারা তো একটা অবস্থায় চলে গেছেন, কিন্তু যারা প্রথম বর্ষে আছেন, প্রথম থেকে যারা আমাদের ক্লাসগুলোতে যুক্ত হচ্ছেন, তাদের জন্য আমি মনে করি এটা বিশাল একটা সুযোগ নিজেকে ভালোভাবে তৈরি করার। কারণ ঘরে বসেই আপনি অনেকগুলো ক্লাস পাচ্ছেন। আর এখানে একটা মজার বিষয় হচ্ছে কি জানেন, আমরা ধরেন আমাদের স্কুল বা কলেজগুলোতে আমরা যেভাবে ব্ল্যাকবোর্ডে বা টিচারের সরাসরি সামনাসামনি একটা লেকচার শুনি, এখানে একটা মজার বিষয় হচ্ছে, এখানে আমরা এই যে স্লাইড প্রেজেন্টেশনের মাধ্যমে যে ক্লাসগুলো নিচ্ছি, আপনার পিকচারগুলো আপনার দেখে মানে আপনার বোঝার ক্ষেত্রে আরো বেশি আপনার জন্য সহজ হবে। ক্লাসের চাইতে অল্প সময়ে আপনি অনেকগুলো বিষয়, এবং আরেকটা মজার বিষয় হচ্ছে আমাদের এই ক্লাস, প্রত্যেকটা ক্লাস রেকর্ডিং অবস্থায় থাকে, রেকর্ড করা থাকে। এখন কখনো যদি আমাদের কোনো শিক্ষার্থী বা কোনো একজন কেউ যদি ক্লাসটা মিস করে যায়, সেক্ষেত্রে পরবর্তী সময়ে যতবার ইচ্ছা ততবার দেখতে পারবে। বা যারা এই ক্লাসটা করলো, আজকে আজকে যারা এই ক্লাসে প্রেজেন্ট আছে, ওনারাও যদি কোনো একটা টপিক না বুঝেন, ওনারা চাইলে ক্লাসের পরে পুনরায় রিপিট এই রেকর্ডটা শুনতে পারেন ওনারা। কারণ আমাদের ওয়েবসাইটে এটা আপলোড দেওয়া থাকে, যতবার ইচ্ছা ততবার শুনবেন। তারপরেও যদি কোনো কিছু অস্পষ্ট থাকে, জানার থাকে, বুঝতে সমস্যা হয়, আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা যতটুকু পারি ইনশাল্লাহ আমরা আন্তরিকভাবে সহায়তা করব। আচ্ছা, তাহলে আমরা এখানে উদ্ভিদ কলার মধ্যে দুইটা কলা পেলাম, একটা স্থায়ী কলা এবং আরেকটা হলো ভাজক কলা। আমরা দুইটার পার্থক্য বের করলাম। আচ্ছা, এখানে যদি বলো যে স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্যগুলো লিখো, পরীক্ষায় যদি এভাবে আসে, আমরা কোনগুলো লিখবো? আমরা এই বৈশিষ্ট্যগুলো লিখে দিব। কোষগুলো বিভাজন ক্ষমতাহীন, কোষগুলো বিকশিত সঠিক আকৃতি আছে, কোষ প্রাচীর পুরু, নিউক্লিয়াস ছোট, সাইটোপ্লাজম কম, এদের মধ্যে সাধারণত আন্তঃকোষীয় ফাঁক থাকতে পারে। এই কথাগুলো লিখে দিব, আমার অ্যান্সার হয়ে গেছে। আবার যদি বলে ভাজক টিস্যুর বৈশিষ্ট্যগুলো লিখো, আমরা কোনগুলো লিখবো? এই ভাজক টিস্যুর নিচে যে কথাগুলো আছে এগুলো লিখলেই হবে। আর যদি বলে যে স্থায়ী টিস্যু এবং ভাজক টিস্যুর মধ্যে পার্থক্য নিরূপণ করো বা পার্থক্য লিখো, তখন আমরা এই দুইটা বৈশিষ্ট্য পাশাপাশি বসিয়ে দিলেই কি হয়ে যাবে? পার্থক্যটা কমপ্লিট হয়ে যাবে। আর স্থায়ী টিস্যুর মধ্যে আমরা কয় ধরনের টিস্যু পেলাম? 3 ধরনের টিস্যু পেলাম। একটা হলো সরল টিস্যু, একটা জটিল টিস্যু, আর একটা নিঃস্রাবী বা ক্ষরণকারী টিস্যু। আবার সরল টিস্যুকে আবার 3 ভাগে ভাগ করা হলো, একটা হলো প্যারেনকাইমা, একটা কোলেনকাইমা, আর একটা হলো স্ক্লেরেনকাইমা। প্যারেনকাইমা কি? প্যারেনকাইমা হলো সেলুলোজ নির্মিত পাতলা কোষ প্রাচীর যুক্ত সজীব কোষ সমন্বয়ে গঠিত কোষই হলো এই সরি কলা হলো প্যারেনকাইমা কলা বা প্যারেনকাইমা টিস্যু। আচ্ছা,
আমরা যদি প্যারেনকাইমা টিস্যুর বৈশিষ্ট্যগুলো আলাদাভাবে আমরা যদি দেখি, বৈশিষ্ট্যগুলো একটু বলি। প্যারেনকাইমা কোষগুলো দৈর্ঘ্য, প্রস্থ, গভীরতায় মোটামুটি একই রকম থাকবে। কোষগুলো গোলাকার হবে, ডিম্বাকার হবে, বহুভুজাকার হবে, এবং কোষগুলো সজীব এবং এতে প্রচুর প্রোটোপ্লাজম থাকবে। এখানে দেখেন কোষগুলো সজীব এবং এটার মধ্যে প্রচুর প্রোটোপ্লাজম থাকবে, এবং পাশাপাশি কোষের মাঝে আন্তঃকোষীয় ফাঁক থাকতে পারে। এই ড্রয়িংটা পারবেন কিনা? জাস্ট কতগুলো ওভাল শেপ আঁকবেন, উপবৃত্তাকার কিছু আপনারা অংশ আঁকবেন, ভিতরে কিছু ছোট ছোট গোল গোল বৃত্তের মতো অংশ দিয়ে কিছু এখানে আপনারা কিছু ফোঁটা দিয়ে দিলেই কিন্তু ছবিটা আঁকা হয়ে যাবে। একদম ইজি কিন্তু, দেখেন এটা চাইলেই পারবেন আপনারা। প্যারেনকাইমা টিস্যুতে ক্লোরোফিল থাকলে তাকে ক্লোরেনকাইমা বলা হয়। পাতার ক্লোরেনকাইমাকে মেসোফিল বলে, এবং জলীয় উদ্ভিদের বড় বড় বায়ু কুঠুরিযুক্ত প্যারেনকাইমাকে অ্যারেনকাইমা বলা হয়। তাহলে দেখেন এখান থেকে অনেকগুলো নাম চলে আসতেছে। প্যারেনকাইমা টিস্যুর কাজটা কি? প্যারেনকাইমা টিস্যুর মূলত 4টা কাজ। একটা হলো খাদ্য প্রস্তুত করা। আমরা মূলত উদ্ভিদের দেহের টিস্যু নিয়ে পড়ছি। উদ্ভিদ কিন্তু নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। আমরা যখন উদ্ভিদ এবং প্রাণীর পার্থক্য পড়েছিলাম তখন এই টপিকটা আমরা আলোচনা করেছিলাম। উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। তাহলে উদ্ভিদের কোন জায়গাটা, উদ্ভিদের দেহের কোন অংশটা, কোন টিস্যুটা এই খাদ্যটা তৈরি করে? ক্লোরেনকাইমা। ক্লোরেনকাইমা হচ্ছে মূলত প্যারেনকাইমার মধ্যে টিস্যু থাকলে সেটাকে বলা হয় ক্লোরেনকাইমা। তাহলে প্যারেনকাইমা টিস্যুর মধ্যে যে ক্লোরেনকাইমা থাকে, ক্লোরোফিল থাকে, তখন সেটাই খাদ্য তৈরি করে। এটার আরেকটা কাজ হচ্ছে এটা খাদ্য সঞ্চয় করে রাখে, এবং শুধু খাদ্য তৈরি এবং খাদ্য সঞ্চয় করে না, পাশাপাশি খাদ্যটা সাপ্লাইও দেয়, খাদ্য পরিবহনে সাহায্য করে, এবং ত্বকের প্যারেনকাইমা প্রতিরক্ষার কাজ করে। তাহলে আমরা প্যারেনকাইমা টিস্যুর কাজ যদি আমরা বলি, তাহলে কয়টা কাজ পেলাম? কেউ একজন বলেন। চারটা কাজ। প্যারেনকাইমা টিস্যুর কয়টা কাজ? চারটা কাজ। একটা হলো কি, এখানে একটু লিখি, খাদ্য প্রথমে কি করে? খাদ্য তৈরি করে। 2 নম্বর কাজ কি? খাদ্যটাকে আবার জমা করে রাখে। তাহলে সঞ্চয় খাদ্য সঞ্চয় করে। 3 নম্বর কাজ কি? শুধু সঞ্চয় করে নাকি পরিবহন করে? পরিবহন করে, খাদ্য পরিবহন করে। এবং সর্বশেষ কি? প্রতিরক্ষার কাজ করে। ত্বকের প্যারেনকাইমা প্রতিরক্ষার কাজ করে। এক কথায় লিখে ফেললাম আমরা, এক বাক্যে। প্যারেনকাইমা প্রতিরক্ষার কাজ করে। এই প্যারেনকাইমার কাজ। তাহলে কি কি প্যারেনকাইমার কাজ? আমরা চাইলে 1, 2, 3, 4 এইভাবে নাম্বার দিয়ে দিয়ে লিখতে পারি। 1 নাম্বার হচ্ছে ক্লোরেনকাইমা, বা মানে প্যারেনকাইমা টিস্যুতে যে ক্লোরোফিল থাকে তাকে ক্লোরেনকাইমা বলে। এই ক্লোরেনকাইমার কাজ হলো খাদ্য তৈরি করা, যেহেতু ক্লোরোফিল আছে। 2 নম্বর আমরা লিখতে পারি যে প্যারেনকাইমার আরেকটি কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করা। প্যারেনকাইমার আরেকটা কাজ হচ্ছে খাদ্য শুধু সঞ্চয় করাই না, পাশাপাশি খাদ্যটা পরিবহনেও কি করে? সাহায্য করে থাকে। এবং সর্বশেষ 4 নম্বরে হচ্ছে ত্বকের প্যারেনকাইমা প্রতিরক্ষার কাজ করে, ডিফেন্স মেকানিজমে সে অংশ নেয়। ঠিক আছে? এতটুকু কি বোঝা গেল? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা সরল টিস্যুর মধ্যে প্রথমে কোনটা নিয়ে আলোচনা করলাম? প্যারেনকাইমা নিয়ে। এখন আসেন কোলেনকাইমা নিয়ে একটু আলোচনা করি। কোলেনকাইমা কি? কোলেনকাইমা বললাম যে অসমান, স্থায়ী টিস্যুটা অসমান কোষ প্রাচীর যুক্ত সজীব কোষ দ্বারা গঠিত হয়। এটা ছবি কোথায়? এই হলো ছবি কোলেনকাইমা, এই হলো ছবি কোলেনকাইমা। এখন কোলেনকাইমা টিস্যুর বৈশিষ্ট্য কিরকম? আমরা প্যারেনকাইমার বৈশিষ্ট্য করলাম যে প্যারেনকাইমাটা হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ, গভীরতায় মোটামুটি একই রকম বলা যায়। আর কোলেনকাইমা হচ্ছে কিছুটা লম্বা আকৃতির। কোষগুলো সজীব এবং প্রোটোপ্লাজম যুক্ত থাকে। কোষ প্রাচীর অসমভাবে পুরু থাকে, প্রাচীরের কোণ অধিক পুরু থাকে, পাশাপাশি কোষের মাঝে আন্তঃকোষীয় ফাঁক থাকতে পারে। এখন এদের কাজটা কি? এদের 2টা কাজ আমরা বলতে পারি। একটা হলো ক্লোরোফিল যুক্ত হলে খাদ্য তৈরি করে, এবং বর্ধিষ্ণু অঙ্গে দৃঢ়তা প্রদান করে। অর্থাৎ উদ্ভিদের কোন একটা অঙ্গ লম্বা হচ্ছে, বেড়ে যাচ্ছে, সেই অংশটা শক্ত হতে হবে, নাহলে বাতাসে ভেঙে যাবে। তাহলে সেটাকে শক্ত করে কে? এই কোলেনকাইমা।
ঠিক আছে? তাহলে আমরা একটু কোলেনকাইমার বৈশিষ্ট্যগুলো তাহলে আমরা ঠিক প্যারেনকাইমার বৈশিষ্ট্য যেভাবে আমরা লিখলাম কাজগুলো, আমরা একইভাবে কোলেনকাইমার কাজগুলো একটু লিখে ফেলি সংক্ষেপে। একটা হলো কাজ যদি ক্লোরোফিল যুক্ত হয় প্যারেনকাইমার মতো, তাহলে সেটা কি করবে? খাদ্য তৈরি করবে, খাদ্য প্রস্তুত করবে, খাদ্য প্রস্তুত করা এবং কি করবে? এবং বর্ধিষ্ণু অঙ্গে দৃঢ়তা প্রদান করবে। স্যার বৈদৃশ্য মানে কি স্যার? বর্ধিষ্ণু মানে হচ্ছে যে অংশটা বৃদ্ধি পাচ্ছে, ও, উদ্ভিদের যে অংশটা বৃদ্ধি পায় সেই অংশটা তো অনেক সফট থাকে না, নরম নরম থাকে না, সেটাকে কি করে? শক্ত করে, দৃঢ়তা প্রদান করে। দৃঢ়তা মানে হচ্ছে মজবুত করে, শক্ত করে। ঠিক আছে? এতটুকু বুঝতে পেরেছেন? জি। তাহলে আমরা কোলেনকাইমার কি কি কাজ পেলাম? প্রথম কাজ হচ্ছে যদি ক্লোরোফিল থাকে, ক্লোরোফিল যুক্ত হয়, তাহলে খাদ্য প্রস্তুত করে এবং বর্ধিষ্ণু অঙ্গে অর্থাৎ উদ্ভিদের যে অংশটা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে সেই অঙ্গে দৃঢ়তা প্রদান করে, সেই অঙ্গটাকে শক্ত করে। ঠিক আছে? আচ্ছা, 3 নাম্বার আমাদের হলো এই স্থায়ী টিস্যুর মধ্যে 3 নাম্বারটা হলো স্ক্লেরেনকাইমা। স্ক্লেরেনকাইমার বৈশিষ্ট্য কিরকম? কোষগুলো লম্বাকৃতির হয়, প্রান্ত দুটো সরু হয়, কোষ প্রাচীর লিগনিন যুক্ত হয়ে বেশ পুরু হয়, প্রাচীর সমান পুরুত্ব বিশিষ্ট হয়, পরিপক্ক কোষগুলো মৃত হয়, নিউক্লিয়াস এবং প্রোটোপ্লাজম বিহীন হয় এরা, এবং প্রস্থচ্ছেদ করলে পাশাপাশি কাটলে বহুভুজ আকৃতির আমরা দেখি স্ক্লেরেনকাইমার ক্ষেত্রে। আচ্ছা, এখন এদের কাজটা কি আসলে? এদের কাজটা হচ্ছে উদ্ভিদের বিভিন্ন অঙ্গকে দৃঢ়, অনেকটা যে কাইমা হচ্ছে এই বর্ধিষ্ণু অঙ্গে দৃঢ়তা প্রদান করে, বর্ধিষ্ণু অঙ্গে দৃঢ়তা প্রদান করে। আর স্ক্লেরেনকাইমাও কি করে? বিভিন্ন অঙ্গকে দৃঢ়তা প্রদান করে। এরপরে মৃত কোষ অনেক সময় গাছের বর্জ্য পদার্থ ধারণ করে, গাছের মধ্যে অনেক বর্জ্য পদার্থ থাকতে পারে, ওগুলোকে সে ধরে রাখে। আবার কখনো কখনো বাইরে শক্ত আবরণ সৃষ্টি করে ভিতরে নরম অংশে রক্ষা করে। উদ্ভিদের বাইরে দেখবেন খসখসে একটা কি থাকে? আবরণ থাকে, যেমন নারিকেল এবং তালের বীজ আবরণ, বাইরে একটা শক্ত আবরণ থাকে। তাহলে এই আবরণটা তৈরি করে কে? স্ক্লেরেনকাইমা দিয়েই তৈরি হয়। তাহলে আমরা কাজগুলো একটু লিখি। উদ্ভিদের বিভিন্ন অঙ্গকে দৃঢ়তা প্রদান করে। উদ্ভিদের দৃঢ়তা প্রদান করে বিভিন্ন অঙ্গকে দৃঢ়তা প্রদান করে। এবং বর্জ্য এবং আরেকটা কি? মৃত কোষ অনেক সময় গাছের বর্জ্য পদার্থ ধারণ করে। মৃত কোষ গাছের বর্জ্য পদার্থ ধারণ করে, আমরা সংক্ষেপে লিখি, যত আমরা কম কথায় লিখতে পারি, বর্জ্য পদার্থ ধারণ করে। এবং আমাদের 3 নম্বর কাজ কি? স্ক্লেরেনকাইমা টিস্যুর বাইরে শক্ত আবরণ সৃষ্টি করে ভিতরে নরম অংশকে রক্ষা করে। বাইরে শক্ত আবরণ সৃষ্টি করে ভিতরে নরম অংশকে রক্ষা করে, ভিতরের নরম অংশকে রক্ষা করে। ঠিক আছে? ঠিক আছে? তাহলে কেউ একজন বলেন যে স্ক্লেরেনকাইমা টিস্যুর কাজটা কি? 3টা কাজ কি কি একটু বলেন। স্লাইড কি দেখা যাচ্ছে না? এটা দেখে দেখে বলেন।
জি স্যার। উদ্ভিদ অঙ্গকে দৃঢ়তা প্রদান করে, কোষ গাছের বর্জ্য ধারণ করে, ও বাইরের খবর আবরণ করে এবং ভিতরের নরম অংশকে রক্ষা করে। আচ্ছা, ঠিক আছে, এই তিনটা কাজ। আচ্ছা, তাহলে আমরা স্থায়ী টিস্যুর মধ্যে আমরা কয় ধরনের টিস্যু পেলাম? স্থায়ী টিস্যুর মধ্যে কয় ধরনের টিস্যু পেলাম বলেন? স্যার 3 ধরনের। হ্যাঁ, স্থায়ী টিস্যুর মধ্যে আমরা 3 ধরনের টিস্যু পেলাম, একটা সরল টিস্যু, একটা জটিল টিস্যু, আর একটা ক্ষরণকারী টিস্যু। ঠিক আছে, একটা সরল টিস্যু, একটা টিস্যু। জটিল টিস্যু আবার সরল টিস্যুকে যদি আমরা ভাগ করি, আমরা কয়টা ভাগ পেলাম? 3টা ভাগ। একটা প্যারেনকাইমা, একটা কোলেনকাইমা, একটা স্ক্লেরেনকাইমা। এবং আমরা প্রত্যেকটার বৈশিষ্ট্য এবং কাজ সম্পর্কে জানলাম। এখন আমরা জানবো এগুলোর অবস্থান সম্পর্কে। প্যারেনকাইমা কোথায় থাকে উদ্ভিদের, কোলেনকাইমা উদ্ভিদের কোথায় থাকে, এবং স্ক্লেরেনকাইমা কোথায় থাকে। তাহলে প্রথমটা কি ছিল এখানে? প্রথমটা ছিল প্যারেনকাইমা। প্যারেনকাইমার কাজ জানলাম। তাহলে এটা থাকে কোথায়? এটা থাকে মূলত হচ্ছে মজ্জারশ্মি, ত্বক, কর্টেক্স, এগুলো উদ্ভিদের বিভিন্ন অংশ, এই অংশগুলোতে থাকে। এরপরে হচ্ছে কি এই কোলেনকাইমা। কোলেনকাইমা কোথায় থাকে? কোলেনকাইমা থাকে হচ্ছে ত্বকের নিচে, পাতার বোটা, শিরায় এবং ফুলের বোটায় থাকে কোলেনকাইমা। এরপরে স্ক্লেরেনকাইমা কোথায় থাকে? কর্টেক্সে থাকে, জাইলেমে থাকে, ফ্লোয়েমে থাকে এবং পেরিসাইকেলে থাকে। এগুলো উদ্ভিদের বিভিন্ন অংশকে বোঝানো হচ্ছে। এটা স্যার যখন এগুলো আমরা জটিল টিস্যু নিয়ে পড়বো, তখন আমরা এটা ডিটেলে ইনশাল্লাহ আলোচনা করব। আচ্ছা, আজকে যে ক্লাসটা আমি আহ, আলোচনা করলাম, যে টপিকগুলো নিয়ে, এগুলোতে কারো কোনো কিছু বুঝতে কষ্ট হয়েছে কিনা বা কোনো অসুবিধা হয়েছে কিনা একটু আমাকে একটু বলবেন। যদি কোনো অসুবিধা থাকে, প্রয়োজনে এই ক্লাসটা আমরা রিপিট আবারও নিব। প্রয়োজনে আরো সংযোজন বিয়োজন করে আরো সহজ করে আমি উপস্থাপন করবো ইনশাল্লাহ। আপনাদের কারো কি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়েছে? স্যার রেকর্ডিং অফ করব? জি, করে দিন।